সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করার সময় এই পৃথিবীকে এমন এমন রহস্যে মুড়ে দিয়েছেন যার ব্যাখ্যা কখনো কখনো বিজ্ঞানও দিতে পারে না। মানুষের কৌতূহলী মনে নানা প্রশ্ন আসে। বেশিরভাগ মানুষই মনে সেই প্রশ্ন নিয়ে বাঁচে, কিন্তু কেউ কেউ সেই প্রশ্নের উত্তর খোঁজে, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। সাধারণভাবে আমরা জানি মৃত্যুর পরে মানুষের পার্থিব শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় আর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। এই জানার বাইরেও যদি কারো মনে কোনো প্রশ্ন আসে, সে প্রশ্ন মনেই থেকে যায়। কিন্তু একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত ব্যক্তির মনে মৃত্যুর পরে মানুষের আত্মা শরীর থেকে কিভাবে বেরিয়ে যায়, আত্মাকে দেখতে কেমন হয়, শরীর থেকে বেরিয়ে আত্মাটা কোথায় যায়, এরকম আত্মাকে নিয়ে আরও নানা প্রশ্ন তার মনে আসে। বিশেষ করে মৃত্যুর পরে কী অবস্থায় একটা আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, সেই দৃশ্যটা দেখার জন্য সেই ব্যক্তি মনে মনে উতলা হয়ে ওঠে। তাছাড়া তার মনে থাকা সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সেই ব্যক্তি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, তারপরেও কি সে আত্মা দেখতে পেয়েছে? আজকের পর্বে আমরা সেই ভীষণ ইন্টারেস্টিং এবং সত্যি কাহিনীটা জানব। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। আজকের কাহিনী হলো কেরালার তিরুবনন্তপুরমের। এই তিরুবনন্তপুরমে পৃথিবীর সবথেকে রহস্যময় ধনী মন্দিরটি অবস্থিত। ওই মন্দিরের একটি তালা চাবি ছাড়া দরজার পেছনের রহস্য নিয়ে আসছি পরের ভিডিওতে, মিস করো না কিন্তু। এবার আসি আজকের কাহিনীতে। এই তিরুবনন্তপুরমের একটি পশ এলাকা রান্থান কোর্টে একটি অত্যন্ত আর্থিকভাবে সচ্ছল উচ্চশিক্ষিত ফ্যামিলি বাস করত। কর্তা কর্ত্রী এবং তাদের দুজন সন্তান, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে আর এক আত্মীয়াকে নিয়ে 5 সদস্যের এই পরিবার ছিল। কর্তা এবং কর্ত্রী দুজনেই ওই এলাকার খুবই নামী অবসরপ্রাপ্ত ডাক্তার। পরিবারের কর্তা 60 বছর বয়সী ডক্টর রাজা থানকাম, মেডিকেল কলেজের প্রফেসরও ছিলেন একসময়। আর কর্ত্রী হলেন ডক্টর জিম পদ্মা। ছেলে এবং মেয়ে 2 সন্তানকে নিয়ে ডাক্তারদের ছোট্ট এবং সুখী পরিবার ছিল। বাবা মা চাইতেন ছেলে মেয়ে দুজনেই তাদের মতো নামী ডাক্তার হোক। সেই পরিকল্পনা মতো ছেলে মেয়েকে ডাক্তারি পড়ানোর জন্য অস্ট্রেলিয়াতে পাঠানো হয়। তাদের মেয়ে ক্যারোলিন বড় ছিল, তো সে ডাক্তারি পড়তে প্রথমে যায়, ছেলে কেডল পরে যায়। ডাক্তারি পড়া শেষে ক্যারোলিন অস্ট্রেলিয়াতে ভাইকে একা রেখে ইন্ডিয়াতে ফিরে আসে। ডাক্তার দম্পতির ছেলে ক্যাডল জনসন রাজার বয়স ছিল প্রায় 30। পড়াশুনোর ফাঁকে যখনই সে ছুটি পেত, ক্যাডল মা বাবার কাছে দেশে চলে আসতো ছুটি কাটাতে। শান্তশিষ্ট একজন মেধাবী ছেলে ছিল ক্যাডল। সে বেশি বন্ধুবান্ধবও পছন্দ করতো না। নিজের মনে পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকাটাই ছিল তার পছন্দের। পড়াশুনোর ফাঁকে সময় পেলেই বিভিন্ন বিষয়ে জানার আগ্রহে সে কম্পিউটারে বসে পড়ে। এরকমই একদিন কম্পিউটারে বসে বিভিন্ন বিষয়ে সার্চ করতে করতে তার মনে কিছু প্রশ্ন আসে। মানুষের মৃত্যুর পরে যার যার ধর্মীয় বিধি অনুসারে মানুষের অন্তিম সংস্কার করা হয়। বলা হয় মানুষের পার্থিব শরীর পৃথিবীতে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা শরীর থেকে বেরিয়ে চলে যায়। এই আত্মা দেখতে কেমন হয়, কিভাবে শরীর থেকে বেরিয়ে যায়, আত্মাকে শরীর থেকে বেরিয়ে যেতে কি কেউ কখনো দেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সে প্রচুর মেডিকেলের বই পড়ে, কম্পিউটারে বসে গুগলে সার্চ করে, আরও নানাভাবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোথাও তার প্রশ্নগুলোর সদুত্তর খুঁজে পায় না। তারপরে তার মনে খেয়াল এলো, মানুষের কখন মৃত্যু ঘটবে কেউ জানে না, তো যখন মানুষের মৃত্যু হয় আশেপাশে বেশিরভাগ সময় কেউ থাকে না, সেই কারণে হয়তো কেউ আত্মা দেখতে পায় না। কিন্তু আস্তে আস্তে মৃত্যুর পরে শরীর থেকে আত্মা কিভাবে বেরোয়, এই প্রশ্নটা তার মাথায় ভর করতে লাগলো। এর মধ্যে তার ডাক্তারি পড়াশুনো তো চলছিলই। 2017 সালে ডাক্তারি পড়াশুনো শেষে কেডেল অস্ট্রেলিয়া থেকে বাবা মায়ের কাছে তিরুবনন্তপুরমে ফিরে আসে। বন্ধুবান্ধব বেশি পছন্দ না করলেও সে ফ্যামিলির সাথে খুব মজা করে সময় কাটাতো। বাবা মা ও দিদির সাথে গল্প করতে পছন্দ করত। কিন্তু পড়াশোনার শেষে দেশে ফেরার পরে তার বাবা মা হঠাৎই আবিষ্কার করে সে যেন একেবারে গুম হয়ে গেছে। সারাক্ষণ চুপচাপ নিজের বই অথবা কম্পিউটার নিয়ে ঘরে বসে থাকে
আত্মীয় স্বজন এলে তাদের সাথে সে বিশেষ কথা বলতেও পছন্দ করে না। এই বিষয়টা তার মাকে খুব অবাক করে। একদিন তার মা জানতে চাইলে সে বলে, আমি আমার পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত আছি। তার মা ভাবে হয়তো সে হায়ার স্টাডির কিছু প্ল্যান করছে, সেই বিষয়ে সে ব্যস্ত আছে। ডক্টর দম্পতি আর তার মেয়ে একতলার ঘরে থাকতো, কিন্তু কেডল দোতলায় থাকতো। কারো সাথে সে কোনো রকমই কথাবার্তা বলতে চাইতো না। একটাই কথা সে বারবার বলতো, আমাকে তোমরা ডিস্টার্ব করো না, একা ছেড়ে দাও। ওর এই আচরণ দেখে ডক্টর দম্পতি বুঝতে পারে তাদের ছেলের সাথে কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। সে বিষয়ে তার সাথে কথা বলতে গেলে সে তার বাবা মাকে জানায় কোনো সমস্যা নেই, সে তার নিজের পড়াশুনোর কাজে একটু ব্যস্ত আছে, তাকে যেন বিরক্ত না করা হয়। কিন্তু আত্মাকে মৃত্যুর পরে বেরিয়ে যাওয়ার সময় দেখতে কেমন হয়, সে এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত ছিল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় ক্যাডল দেশে ফেরার পরে। 2017 সালের এপ্রিলের 6 তারিখে ক্যাডল একটা ভয়ঙ্কর চিন্তা নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠে। ততদিনে পড়াশুনো করে সে বিশ্বাস করেছে যে আত্মা তো দেখা দেয়, কিন্তু শর্ত হচ্ছে যখন কোনো ব্যক্তি মৃত্যুর মুখে ঢলে পড়ছে তখন তার পাশে থাকতে হবে। শুধুমাত্র তাহলেই মৃত ব্যক্তির শরীর থেকে আত্মাকে বেরিয়ে যেতে দেখা যেতে পারে। কিন্তু ঠিক তারপরেই তার মাথায় প্রশ্ন আসে, কাউকে আমি কিভাবে মরতে দেখব? আমি কি করেই বা জানবো কার কখন মৃত্যু ঘটবে? এ ভীষণই এক অসম্ভব ব্যাপার। আর ব্যাপারটা যতই অসম্ভব মনে হতে থাকে ততই তার মাথায় এই বিষয়টা ভর করতে থাকে। তখন তার হঠাৎই মনে হয় কে কখন মরবে তার জন্য অপেক্ষা করা তার পক্ষে একেবারেই অসম্ভব। তাকে আজই দেখতে হবে, এখনই দেখতে হবে মৃত্যুর পরে শরীর থেকে আত্মা কিভাবে বেরিয়ে যায়। সেই সময় তার বাবা এবং তার দিদি বাড়িতে ছিল না, তারা কোনো কাজে বাড়ির বাইরে ছিল। একতলায় তার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। আর একজন দূর সম্পর্কের আত্মীয়া, 70 বছর যার বয়স, তার নাম ললিতা, সে একতলায় তাদের সাথেই থাকতো। সেই মুহূর্তে সেই আত্মীয়া নিজের কাজে ব্যস্ত ছিল। কেডলের মাথায় তখন খুন চেপে গেছে। সে ভাবলো নিচে গিয়ে মাকেই মারি। মা যখন আস্তে আস্তে একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়বে তখন মায়ের শরীর থেকে বেরিয়ে যাওয়া আত্মাটাকে আমি দেখতে পাবো। তারপর সে একটা লোহার ভারী ডান্ডা তুলে নিয়ে নিজের মায়ের ঘরে আসে। তার মা বিছানায় বসে তখন কিছু করছিল। দ্বিতীয়বার চিন্তা না করে কেডল তার মায়ের মাথায় লোহার ডান্ডা দিয়ে সজোরে আঘাত করে। তার মা কিছু বুঝে ওঠার আগেই এই কাণ্ডটি সে ঘটিয়ে দেয়। ব্যথায় যন্ত্রণায় তার মা আর্তনাদ করতে থাকে। তখন সে দেখতে পেল মা তো মরছে না। অমনি তার মায়ের মাথায় আর একটা ডান্ডা দিয়ে বাড়ি মারল। এবার সে মনোযোগ সহকারে তার মাকে দেখতে লাগলো যে মা যখন মরবে মায়ের শরীর থেকে আত্মাটা বেরোবে আর সে সেটাকে দেখবে। তারপরেই সে বুঝতে পারে ঘরে অন্য কেউ এসে ঢুকেছে। পেছন ফিরে সে দেখে তাদের বাড়ির আত্মীয়া ভীষণই অবাক আর ভীত হয়ে তাকে দেখছে। তার মায়ের আর্তনাদ শুনে এই আত্মীয়া ঘরে চলে এসেছে এবং ঘরের ভয়ানক দৃশ্য সে দেখে বুঝতে পারে যে ঘটনাটা কেরলই ঘটিয়েছে। কিন্তু তাকে যে কেউ খুন করতে দেখে ফেলল সেই বিষয়ে কেডলের কোনো ভ্রুক্ষেপ ছিল না। তাকে তখন আত্মা দেখার নেশায় ধরেছে। সে একবার পেছন ফিরেই আর তার আত্মীয়াকে পাত্তা না দিয়ে আবার মাকে মনোযোগ সহকারে দেখতে থাকে। এইভাবে কিছুক্ষণ কাটার পরে তার হঠাৎ মনে হয় সে যখন পেছন ফিরে ওই আত্মীয়াকে দেখছিল তখনই তার মায়ের আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে। সে কারণেই সে সেটাকে দেখতে পেল না। তখন সে ভাবল এই আন্টির জন্যই তো আমি মায়ের আত্মাটা দেখতে পেলাম না। আমি যদি এই আন্টিকেই মেরে দিই তাহলে আন্টির আত্মাটাকে বেরিয়ে যেতে দেখতে পারবো। যেই ভাবা অমনি কাজ। পেছন ফিরে আন্টির মাথায় সজোরে একটা লোহার ডান্ডা দিয়ে পরপর দুবার বাড়ি মারল সে। তার সাথে যেরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা ওই বৃদ্ধা একটুও বুঝতে পারেনি। বয়স্ক মানুষ মাথায় আঘাত পেয়ে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। এবার ওই মৃতদেহর পাশে বসে কেডল মাকে আর আন্টিকে মনোযোগ সহকারে দেখতে থাকে। দীর্ঘ সময় ধরে দেখতেই থাকে, কিন্তু সে আত্মাকে বেরোতে দেখতে পেল না। তারপর হঠাৎ তার মাথায় প্রশ্ন এলো, মা আর আন্টি দুজনের মৃত্যু আদৌ ঘটেছে তো? এমনিও সে ডাক্তার ছিল। সে দুটি মৃতদেহর নার্ভ চেক করে এবং বুঝতে পারে যে এদের মৃত্যু তো হয়ে গেছে। এবার সে ভাবতে বসলো সে কেন আত্মাকে বেরিয়ে যেতে দেখতে পেল না।
তারপর ভাবলো নিশ্চয়ই কোনো গড়বড় হয়ে গেছে। মাকে মারার পরে আন্টি চলে এলো। এদিক ওদিক দুজনকে দেখতে গিয়ে সে কারোরই আত্মাকে দেখতে পেল না। তাহলে এখন সে কি করবে? দুটো খুন করার পরেও তার মধ্যে হুঁশ ফেরেনি। সে তার ঘোরের মধ্যেই ছিল। তারপর সে ভাবলো ঠিক আছে, বাবা তো এখন ফিরবে, আমি বাবাকে মেরে বাবার শরীর থেকে আত্মাটাকে বেরিয়ে যেতে দেখব। এরপর সে ওই দুটি মৃতদেহ ছেড়ে একটা জায়গায় চুপচাপ বসে তার বাবার ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। ঘন্টা দেড়েক পরে তার বাবা বাড়িতে ফেরে। কেডেল তার বাবাকেও পেছন থেকে মাথায় আঘাত করে। তখন সে দুহাতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ে, আর্তনাদ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই কেডেল আবার আঘাত করে তার বাবার মাথায়। শরীরটা অসাড় হয়ে যেতে দেখে সে ওখানেই চুপ করে বসে মনোযোগ সহকারে তার বাবার মৃতদেহটিকে দেখতে থাকে। এবার আর সে কোনো রকম ভুল করতে চায় না, তাকে আত্মাকে দেখতেই হবে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন সে আত্মাকে দেখতে পেল না, সে ভাবলো এরকম কেন হচ্ছে? মাকে আন্টিকে মারলাম, আবার বাবাকেও মেরে ফেললাম, কিন্তু আত্মাকে কেন আমি দেখতে পাচ্ছি না? এরপর আবার সে শান্তি মনে বসে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, দিদি আসুক, দিদিকে মেরে দেখব তার মৃতদেহ থেকে আত্মাটা কিভাবে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে তার দিদি বাড়িতে ফিরল। একইভাবে সে দিদিকেও পেছন থেকে মাথায় আঘাত করল। মাটিতে পড়ে গিয়ে তার দিদি ভীষণ অবাক বিস্ময়ে ভাইকে দেখতে থাকে। ভাই কেন এরকম করছে? এই চিন্তার মধ্যেই তার দিদিও মাথায় দ্বিতীয়বার প্রচণ্ড আঘাত পেল। কেডল দেখল আস্তে আস্তে দিদিও মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এবার সে বসে অপেক্ষা করতে থাকে আত্মাটা কখন শরীর থেকে বেরোবে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও যখন সে আত্মাকে শরীর থেকে বেরোতে দেখতে পেল না, তখন সে নিজের মনকে বোঝালো যে হয়তো আত্মা শরীর থেকে সঙ্গে সঙ্গে বেরোয় না, দীর্ঘ সময় শরীরের সাথে থাকে আত্মা, হয়তো 2-1 দিন সময় নেয় শরীর ছাড়া হতে। সে কারণে সে কারোরই আত্মাকে শরীর থেকে বের হতে দেখতে পেল না। এই ভেবে সে 4টি মৃতদেহকে এক জায়গায় করল। তারপর বসে অপেক্ষা করতে লাগলো আত্মা দেখার জন্য। এইভাবে দুপুর থেকে সন্ধে গড়িয়ে রাত হলো। সে আত্মাকে শরীর থেকে বের হতে দেখার আশায় বসে রইল। এই দীর্ঘ সময়ে খাওয়া দাওয়ার জন্য বা অন্য কোনো প্রয়োজনে সে এক মুহূর্তের জন্য এই মৃতদেহগুলিকে ছেড়ে যায়নি। কেডলের মা ডক্টর পদ্মা একজন অত্যন্ত মিশুকে মানুষ ছিল। সে পাড়া প্রতিবেশীদের সাথে গল্প করতে খুব পছন্দ করত। এই দীর্ঘ সময় তার মাকে কেউ দেখতে না পেয়ে প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করে যে বাড়ির সবাই কোথায়। তখন কেডল জানায় তারা সবাই দূরে আত্মীয়ের বাড়ি গেছে। কেডল বাড়িতে একা রয়েছে দেখে পাড়া প্রতিবেশী থেকে সবাই তার খাবার দাবার পাঠাবে কিনা জানতে চায়, কিন্তু সে বলে তার কোনো প্রয়োজন নেই খাবারের, সে তার ব্যবস্থা করে নিয়েছে। এই প্রতিবেশীদের সাথেও সে কথা বলার জন্য উঠে যেতে চায়নি, কারণ সেই ফাঁকে যদি আত্মারা শরীর ছেড়ে চলে যায়। কিন্তু কিছু করার ছিল না, বাড়িতে 4টে মৃতদেহ পড়েছিল। সে যদি গিয়ে কথা না বলতো তাহলে ঘটনাটা সবার জেনে ফেলার একটা আশঙ্কা ছিল। এইভাবে 6 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ এই 3 দিন সে ভীষণই ধৈর্য সহকারে বসে আত্মা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে 3 দিন হয়ে যাওয়ার ফলে মৃতদেহগুলো থেকে গন্ধ ছড়াতে শুরু করে। কেডলেরও আর আত্মা দেখা হয় না। মৃতদেহগুলো থেকে গন্ধ ছড়ানোর ফলে এবার সে আস্তে আস্তে করে নিজের মধ্যে ফিরতে থাকে। সেভাবে আত্মা দেখার জন্য বাড়ির সবাইকে মেরে ফেললাম, কিন্তু আত্মা তো দেখতে পেলাম না। এবার আশেপাশে এই গন্ধ ছড়ালে তো ভীষণই বিপদ হবে, সবাই জানতে পেরে যাবে যে সে এতগুলো খুন করেছে। এই ভেবে সে ভীষণই ঘাবড়ে যায়। তারপরে পরিকল্পনা করতে থাকে কিভাবে এই মৃতদেহগুলিকে সরানো যায়। তারপর সে একটা ধারালো ছুরি এনে 4টে মৃতদেহকে টুকরো টুকরো করে কাটে, তারপর এক জায়গায় জড়ো করে। মৃতদেহগুলোর সাথে সে একটা পাঞ্চিং ব্যাগও রাখে, যাতে মনে হয় 5টি মৃতদেহ রয়েছে। বাড়ির সবাই মৃত ভেবে কেউ ওকে সন্দেহ করবে না। এবার ওই মৃতদেহগুলোর ওপর পেট্রোল ডিজেল প্রচুর পরিমাণে ঢালে, তারপর আগুন ধরিয়ে দেয়। সে ভেবেছিল ঘরের মধ্যেই মৃতদেহগুলোকে জ্বালিয়ে দেবে, তাহলে কেউ বুঝতে পারবে না এই বাড়িতে কি ঘটে গেছে। কিন্তু সে মৃতদেহগুলোর ওপর এত বেশি পেট্রোল আর ডিজেল ঢেলে ফেলেছিল যে ওই আগুন আস্তে আস্তে ভয়াবহ রূপ ধারণ করে। তখন সে বুঝতে পারে
সে যদি বাড়িতে থাকে তাহলে এই আগুনে পুড়ে তার মৃত্যু হবে। এপ্রিল মাসের 6 তারিখে সে 4 জনকে খুন করেছিল, আর 9 তারিখে সে সবাইকে পোড়ানোর চেষ্টা করে। বাড়িতে ভয়াবহ আগুন দেখে সে বুঝতে পারে বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব হবে না, তাতে তারও মৃত্যু ঘটতে পারে। তখন সে চুপচাপ বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়িতে ভয়াবহ আগুন দেখে আশেপাশের লোকজন ফায়ার ব্রিগেডকে খবর দেয়, সেই সঙ্গে পুলিশকেও জানায়। আগুন নেভানোর পরে বাড়ির লোকজন সব কোথায়, এই ভয়াবহ আগুনে তাদের কোনো দুর্ঘটনা ঘটল কি না সেটা জানার জন্য পুলিশ বাড়ির ভেতরে যায়। আর কেরলের তো সেটাই চেষ্টা ছিল, যাতে হঠাৎ করে দেখে মনে হয় আগুনে পুড়ে বাড়ির সবার মৃত্যু ঘটেছে। বাড়ির ভেতরে ঢোকে পুলিশ মাংসের টুকরো দেখতে পায়। যতগুলো মাংসের টুকরো পুলিশ পায় সেগুলো তারা হসপিটালে পাঠিয়ে দেয়। হসপিটাল থেকে জানানো হয় যে সেগুলো মানুষের মাংসের টুকরো। পুলিশ ভাবছিল মানুষ তো আগুনে জ্বলে যায়, কিন্তু আগুনে মানুষ টুকরো কী করে হবে। এই ভেবে পুলিশ এই সমস্ত মাংসের টুকরো ফরেনসিক রিপোর্টের জন্য পাঠায়। ফরেনসিক রিপোর্টে সব কিছু পরিষ্কার হয় যে এই মৃতদেহগুলোর আগুনে পুড়ে মৃত্যু হয়নি, তাদেরকে মেরে টুকরো টুকরো করে কেটে আগুনে জ্বালানোর চেষ্টা হয়েছিল। পুলিশ পরিষ্কার বুঝতে পারে যে এটা মার্ডার কেস। তদন্তে পুলিশ জানতে পারে বাড়িতে টোটাল 5 জন মানুষ থাকতো, মৃত্যু 4 জনের ঘটেছে, তার মানে 1 জন কেউ গায়েব হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় 2-3 দিন বাড়ির কাউকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র বাড়ির ছেলে ছিল। এরপর পুলিশের সন্দেহ সোজাসুজি কেরলের ওপর গিয়ে পড়ে। 9 তারিখে এসব ঘটনা ঘটে, আর এপ্রিল মাসের 10 তারিখে কেরলের সমস্ত টিভি নিউজ পেপারের সবচেয়ে বড় খবর ছিল এটাই, একটা বাড়িতে 4 জনকে খুন করে জ্বালানোর চেষ্টা হয়েছে। কেরল তখন নিজের বাড়ি থেকে তিরুবনন্তপুরম থেকে অনেক অনেক দূরে একটা জায়গায় একটা দোকানে বসে টিভি দেখছিল। তার নজরেও এই খবরটা পড়ে। সে তখন ওই জায়গা থেকে আবার তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে ফেরত আসে। বাড়িতে তো পুলিশ অপেক্ষা করছিলই, তারা কেরলকে ধরে থানায় নিয়ে যায়। কিন্তু তার মুখ থেকে যা শুনবে সেটা পুলিশও আশাও করতে পারেনি। জিজ্ঞাসাবাদে সে হেসেই পুলিশকে জানায় 4 জনকে সেই খুন করেছে। সে আরও জানায় 6 তারিখে সে খুন করেছে, 9 তারিখ পর্যন্ত সে আত্মা দেখার জন্য অপেক্ষা করেছে, তারপরে মৃতদেহগুলোতে আগুন দিয়ে সে চলে গেছিল। পুলিশ ভাবছিল এই কেমন খুনি যে হাসতে হাসতে নিজের এই ভয়ঙ্কর কাজের কথা বলে যাচ্ছে। সে পুলিশকে আরও জানায় 9 তারিখে সে পালিয়ে গেছিল এই ভেবে পুলিশ যাতে তাকে ধরতে না পারে, কিন্তু টিভিতে খবর দেখার পরে তার মনে হয়েছে তার এসে পুলিশকে সবটা জানানো উচিত, তাই সে আবার ফেরত এসেছে। এই সমস্ত কিছু শোনার পরে পুলিশের মনে হলো এই ব্যক্তির মস্তিষ্কের ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে। এরপরে সাইকিয়াট্রিস্ট আসে, তাদের সামনেও কেরলের এই একই বক্তব্য ছিল। এরা সবাই আমার নিজের লোক, এদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র আত্মা দেখতে চাওয়ার জন্যই আমি এদেরকে এক এক করে মেরে ফেলেছি। এবং সে এটাও জানায় যে তার মাকে মারার পরেই যদি সে আত্মা দেখতে পেত তাহলে সে আর কাউকে মারত না। 3 দিন অপেক্ষা করার পরও যখন সে আত্মা দেখতে পেল না আর মৃতদেহগুলো থেকে গন্ধ বেরিয়ে গেল, তখন তার কাছে কোনো উপায় ছিল না, তাই সে সেগুলোকে জ্বালিয়ে দিয়েছে। সে এটাও জানায় পুলিশ বা সাইকিয়াট্রিস্ট যার সাথে সে কথা বলছিল তার মুখে কিন্তু সবসময় হাসি লেগেছিল। ওর এই মূর্তি দেখে একসময় পুলিশও ওকে ভয় পেতে শুরু করে। সাইকিয়াট্রিস্টের রিপোর্টে বোঝা যায় যে তার মাথায় কিছু সমস্যা আছে। 4-4টে খুন সে ঠান্ডা মাথায় করেছিল, তাই তার জেল হয়। সে আজও জেলে রয়েছে। এই জীবনে কেরলের আর আত্মা দেখা হলো না। আজকের আড্ডার আসরের এটাই ছিল কাহিনী। মানুষ যখন কোনো কিছুতে নেশাগ্রস্ত হয় তখন তার নিজের ওপর কোনো কন্ট্রোল থাকে না, আর নেশা যখন মানুষকে কন্ট্রোলে নিয়ে নেয় তখন মানুষের নিজের জীবনে কোনো ব্যালেন্স থাকে না। সেই নেশাটা যা কিছু নিয়ে হতে পারে, কোনো কিছু পাওয়ার বা জানার নেশা, অথবা মদ্যপান ধূম্রপানের নেশা। সে যাই হোক না কেন, নেশা তো নেশাই। আর নেশার কবলে পড়ে মানুষ ব্যালেন্স হারিয়ে এইভাবেই ভয়ঙ্কর কার্যকলাপে বোধহয় লিপ্ত হয়। এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও।
দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।